বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান এবং আমার ডানের হচ্ছেন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একদিকে বাংলাদেশে পতিত সরকার বা পতিত ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল যেমন সমালোচনার মুখে, যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন দায়িত্ব পালনের নানান সীমাবদ্ধতা, দুর্বলতা, গভর্নেন্স করবার সক্ষমতার অভাব নিয়ে তারা সমালোচনার মুখে, এমনকি অন্যান্য অপরাপর যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামী যারা মোটামুটিভাবে শক্তিমান, এবং বিশেষ করে বিএনপি যারা আগামী দিনে ক্ষমতায় যাবার জন্য মোটামুটিভাবে অনেকেই মনে করেন যে উদ্গ্রীব হয়ে আছে এবং হয়তো একটা ভালো নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবেন, সাধারণভাবে পারসেপশন তাই। তাদের নিয়েও এই সময়কালে নানা রকমের সমালোচনা, অতীত নিয়ে না, আমি বলছি যে অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে তাদের কর্মকাণ্ড নিয়েও অনেকের মধ্যে চরম অসন্তোষ রয়েছে। সো মোটা দাগে আপনারা কি মনে করেন? মিস্টার আবুল হোসেন খান, আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই আমি। আপনাকে ধন্যবাদ, আজিজ ভাইকেও ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা আলাপ করেছেন, এই প্রসঙ্গটার যৌক্তিকতা আছে। মানুষ তো পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে। এতে ছাত্র সমাজ, ছাত্র জনতা মিলে ঐক্যবদ্ধভাবে একটা প্রায় 2000 লোকের প্রাণ দিয়ে অসংখ্য মানুষ আহত হয়ে এই স্বৈরাচারকে বিদায় করেছে। স্বাভাবিক কারণে স্বৈরাচারের সময় যে সমস্ত খারাপ দিকগুলো ছিল, যেমন আপনি যে প্রসঙ্গ তুলছেন যে তারা দেওয়ার সময় এভরিহোয়ার দেশে যে চাঁদাবাদি ছিল, দুর্নীতি ছিল বা অন্য যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো যে এখন একদম নাই তা না। কারণ স্বৈরাচারের দোসরাই তো এখন রয়ে গেছে। তো শেখ হাসিনা পালিয়ে গেছে, তার কিছু হয়তো নেতা গ্রেপ্তার হয়েছে, বাকি সবাই তো দেশে আছে, দেশের বাইরে আছে। তো যারা এর সাথে সম্পৃক্ত ছিল সেই মানুষগুলো এখন সমাজে আছে, তাদের কাছে সমস্ত টাকা পয়সা সব কিছু তাদের হাতে। তো তারা তাদের লোকগুলো কিন্তু যেখানে আপনি বলেন, আপনার বাজার বলেন, রাস্তাঘাট বলেন, ট্রান্সপোর্ট বলেন, যেখানে যত লোকজন ছিল সেই লোকগুলো কিন্তু সে আগের লোকগুলো রয়ে গেছে। লোকগুলো খুব তো পরিবর্তন হয়েছে তা না, সেই লোকগুলো রয়ে গেছে। সেখানে সেই সিস্টেমটাও এখন পুরোপুরি বিলুপ্ত হয় নাই। এখন ধরেন প্রশাসনের মধ্যেও যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতি পুলিশের মধ্যে অতটা দুর্নীতি এখন লক্ষ্য করা যায় না, বা দুর্নীতি না হয় সেই ব্যাপারে একটা উপর লেভেল থেকে সব জায়গা থেকে একটা চাপ আছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান এই 5 তারিখের পর থেকে উনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ যেন কর্মীরা না করে, এই ব্যাপারে বারংবার কিন্তু উনি এটা বলে যাচ্ছেন। এবং ইতিমধ্যে আমাদের দলের প্রায় কয়েকটা নেতাকর্মীকে বিভিন্ন অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং উনি এবারে একদম জিরো টলারেন্স, এবং প্রায় প্রত্যেক দিন টিভি মিডিয়ায় উনি ইদানিং যে বক্তব্যগুলো রাখছেন সেগুলো জনগণের সমর্থন আদায়ের জন্য যে কাজগুলো করা দরকার, জনগণের কাছাকাছি থাকা দরকার, জনের সমস্যা নিয়ে জানা দরকার, মানে এই বিষয়গুলো উনি কিন্তু বলে যাচ্ছেন। এবং আমরা চেষ্টা করতেছি দলের টপ টু বটম সবখানেই আমার একজন জবাবদিহিতা এবং কোনো রকম কোনো অন্যায় কাজে কোনো নেতাকর্মী যেন না জড়ায়, সেইবার আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে একটা খুবই মানে কি বলবো, 5 তারিখের পরে এই আওয়ামী লীগের যে মধ্যম সারির কিছু লোক যারা বিশেষ পোস্ট পজিশনে নাই, তারা চেষ্টা করছে, কেউ জামাতে, কেউ বিএনপিতে, কেউ অন্য দলে, ইভেন কি আপনার আমাদের ভিভি নূরের দলেও ওই ব্যানারে কিছু লোকজন ঢুকে তারা এখন এটা শেল্টার নিয়ে তারা আবহাওয়া একটা সেফ ইসে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এবার আমার দলের পক্ষ থেকে কিন্তু একদম কঠিনভাবে নির্দেশনা, কোনোভাবে আওয়ামী লীগ বা কোনো লোকের যেন অনুপ্রবেশ না ঘটে এবং নির্দেশনা আছে। এবং এটা আমি বলবো যে সমস্যাটা আছে, এই সমস্যাটা আলটিমেটলি থাকবে না। কারণ আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা যা আছে বা যে সংস্কারগুলো এখন যে সমস্ত রাজনৈতিক দল বলছেন
বা সরকারও কিছু সংস্কার উদ্যোগ নিয়েছেন। এই সংস্কার কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই আমাদের জিয়া রহমানের 19 দফা এবং ম্যাডামের সেই ভিশন 30 এবং চেয়ারম্যানের 28 দফা পরে সর্বশেষ সব রাজনৈতিক দলের সাথে কথা বলে 31 দফা নিয়েছেন। এই দফাগুলো বাস্তব হলে ইনশাল্লাহ বাংলাদেশে এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান হওয়া সম্ভব। এবং এই সরকারের কাছে আমাদের যে আহ্বান সেটা হইল আমরা আজকে 17 বছর থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম। একটা বিশেষ ভোটের মধ্যে সরকার পরিবর্তনের যে আমাদের জনগণের যে মৌলিক অধিকার সেই অধিকার থেকে এই স্বৈরাচার সরকার সেই অধিকার বর্জন করার কারণে কিন্তু এই মূলত আজকে সরকার পতনের আমি মনে করি মূল কারণ এটা মনে করি। অন্যান্য কারণের সাথে এটা একটা মূল কারণ। সেই কারণে সরকার যদি তাদের সংস্কারের কাজটা অতি দ্রুত শেষ করে আমি মনে করি দেশে নির্বাচন হওয়া দরকার। নির্বাচিত সরকারই একমাত্র পারে এই যে সমস্যাগুলো বলছে সমাধান করা। কারণ এত বিএনপি এখন ক্ষমতায় নেই। হয়তো বিএনপি এখন বিএনপির বড় দল হিসাবে দায়িত্ব আমাদের ঘাড়ে দিতে পারেন বা কিছুতে আমাদের যে দায়িত্ব আসবে না তা না, আমি দায়িত্ব নিতেও রাজি আছি আমরা। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা একমাত্র আমাদের উপরে চাপাই দেওয়াটা ঠিক না। এই দেশের পরিস্থিতি এখন যেটা আছে এতে সরকার আছে, এই দেখার দায়িত্ব সরকারের, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব সরকারের, দেশের ট্রান্সপোর্ট বলেন এভরিহোয়ার যে সমস্ত মানে তাদের দুর্নীতি আছে এটা দেখার দায়িত্ব সরকারের। আবার দলীয়ভাবে আমাদের দায়িত্ব আছে। আমরা এটা চেষ্টা চালাচ্ছি এবং অনুবেশকারীরাই এই সাথে বেশি জড়িত বলে মনে করি। সো আপনাদের পার্ট থেকে সেটা আপনি মনে করছেন এবং অন্যান্যদের তো সমালোচনা মোটামুটি শুনলাম আমরা। এম এ আজিজ, একদিকে সরকার, অন্যদিকে আওয়ামী লীগ এবং তার দোসররা, আবার এদিকে বিএনপি এবং তার সঙ্গে তার অ্যালাইজরা, কেউই আসলে সমালোচনা মুক্ত হতে পারছেন না বলে অনেকে মনে করেন। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। রাজনীতি যদি পরিষ্কার না হয় এরকম সমস্যা একে অপরের ঘাড়ে দোষ চাপাতেই থাকবে। তবে বিএনপির দিক থেকে আমি বলবো যে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক অনেক গুণে ম্যাচিউরড লিডার হয়ে গেছেন। তিনি প্রায়ই মিটিং করছেন এবং তিনি অ্যাকশনও নিয়েছেন। কিন্তু কেন যেন বলতে হয় যে আগে টকশোতে বলতাম যখন আওয়ামী লীগ সরকার বিএনপির উপরে নির্যাতন, নিপীড়ন, গুম খুন করত, তখন কিন্তু বলতাম যে বিএনপির একটি লোকও অন্য দলে যায় নাই। হয়তো তারা জীবন ভয়ে কেউ কেউ নিষ্ক্রিয় হয়েছে কিন্তু দল ত্যাগ করে নাই। অর্থাৎ আমি মেইনলি কর্মীর কথা বলেছি। এখন বিএনপির নেতাদের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো দোষ দেখা যায় না, কিন্তু গ্রাম লেভেলে, বিশেষ করে থানা লেভেলে বা ঢাকা শহরের ওয়ার্ড লেভেলে কর্মীরা কিন্তু অনেকটাই আমি বলবো নিয়ন্ত্রণের বাইরে। তারা কিন্তু কোনোভাবেই এই তারেক রহমানের নির্দেশ বা বিএনপির কেন্দ্রের নেতাদের নির্দেশ, স্ট্যান্ডিং কমিটির নেতাদের নির্দেশ এরা মানছে না। এরা বিভিন্নভাবে আওয়ামী লীগ যে অপকর্মগুলি করেছে সেই অপকর্মের মতোই কিন্তু অপকর্মের সাথে জড়িত। এটা কিন্তু অনেকেই বলে, এটা প্রসারিত হচ্ছে যে ফেসিবাদ চলে গেছে কিন্তু সব চাঁদাবাজি এগুলো সব কিছু হাত বদল হয়ে গেছে, এটা বলা হয়। এবং এই হাত বদলের ইঙ্গিত করা হয় কিন্তু বিএনপির দিকে আঙুল তোলা হয়। এটা সত্য যে অনেকেই তো আছে যে সুযোগ পেলেই তো অনেকেই হয়তো বিএনপির পরিচয় দিয়ে বা জামাতের পরিচয় দিয়ে বা অনেক ছোট দলের পরিচয় দিয়েও চাঁদাবাজি করে, আমরা জানি অনুপ্রবেশ। এটা প্রমাণও আমি মিলেছে। যেমন কারণ বাজার থেকে একটা এসি মাইক্রোবাসে উঠেছি, এক ছেলে এসে চাঁদা চাচ্ছে, গাড়ি তো আর ড্রাইভার গাড়ি চালায় না। আমি বলি, এই তুমি কে? তুমি বিএনপি না আওয়ামী লীগ? কথা বলে না। তুমি আমাকে চিনো? যে না। কবে এটা চাঁদাবাজ, ধরো, পালাইছে। তো এটা তো বিএনপিও না, আওয়ামী লীগও না, জামাতও না, এটা প্রমাণিত। সে রিয়েলি চাঁদাবাজ। এখন ড্রাইভাররা চায় গাড়ি চালাতে হবে, ওখান থেকে চাঁদা তো দিতে, ওরা দিয়ে অভ্যস্ত। যেমন 5 তারিখের পরিবর্তন পরে কারণ বাজার থেকে আমরা আগে জানতাম যে আওয়ামী লীগ সরকারের সময় পার ডেতে 1.5 কোটি টাকা চাঁদা উঠতো কারণ বাজার থেকে। 5 তারিখের পরিবর্তন পরে ভোক্তা অধিকার একটা জরিপ করেছে, মানে ওখানে অনুসন্ধান করেছে। দোকানদাররা উত্তর দিয়েছে, আমাদের তো ব্যবসা করে খেতে হবে। অর্থাৎ এই যে চাঁদাবাজিটা, এটা কিন্তু যিনি চাঁদা দেন এবং যিনি চাঁদা নেন উভয়ই কিন্তু গোপন রাখে, এটা ধরা মুশকিল। কিন্তু আমার দুর্ভাগ্য মানে
একটু আমি বিচলিত এই জন্যেই যে বিএনপি এত নির্যাতিত নিষ্পেষিত, বিশেষ করে দেশের অনেক লোকের জমি জমা ঘর বাড়ি বিক্রি করেছে, মানলাম, সব কিছু মানলাম। একটু বিএনপির কর্মীদের ভিতরেও ধারণা দাঁড়ায় গেছে, এটাও ঠিক যে বিএনপি নেক্সট ইলেকশন হলে ক্ষমতায় যাবে, অর্থাৎ মেজরিটি পাবে, এটা সত্য। বিএনপির নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকারে যাবে, কিন্তু তারা তার ধৈর্যটা ধরাতে পারে না কেন? নেতারা তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। অনেকেই বলে যে আগের চেয়ে কমছে, হ্যাঁ কমছে, চাঁদা নেওয়া হয়ে গেছে, এখন তো কমবেই, চাঁদা নেওয়া হয়ে গেছে। আমার এলাকা পাবনা 1, সেখানে প্রত্যেকটা 3 টার্মে আওয়ামী লীগ থাকার পরে প্রত্যেকটা স্কুল কলেজের, প্রাইভেট স্কুল কলেজে সব আওয়ামী লীগের শিক্ষক চাকরিজীবী, তাদের চাকরি ঠিক রাখতেছে, পয়সা দিচ্ছে, পয়সা দিয়ে আপনার চাকরি ঠিক রাখছে, এবং সব ওখানে যে ঘাট বলেন বাজার বলেন সব জায়গায় চাঁদা হস্তান্তর হয়ে গেছে। তো এটা তো আমি বলছি না যে বিএনপি শীর্ষ নেতাদের ভিতরে 2-1 আছে, আমি নাম বলবো না, তারাও কিন্তু বড় ধরনের চাঁদার ওখানে কিন্তু গেছে। তো এইটা আমার কথা হলো প্রায় 1000-এর উপরে কিন্তু এক্সপেল করে ফেলছে, তারপরে এটা বানানো যাচ্ছে না। কিন্তু আমার বক্তব্য যে 2-1 কিন্তু আছে, আপনার ভাই নিজেও জানেন, তাদেরকেও চাঁদাবাজি। ধরেন আমি এই যে আগস্টে ইন্টারনেট বন্ধ করে, যদিও বলা হয়েছে ওখানে আগুন দেওয়া হয়েছে, আমি নিজে বলছি যে আগুন দিলে কই ভিডিও নাই, প্রমাণ নাই, আগুন নাই, বিল্ডিংয়ে আগুন নাই, ইন্টারনেট বন্ধ হলো কীভাবে? আমি এটা অস্বীকার করেছি। কিন্তু যে 2টি চ্যানেল আপনার লাইভ করেছে, অর্থাৎ 2টি চ্যানেলে ইন্টারনেট ছিল, লাইভ করেছে, সেটা তো বিএনপির নেতাদের সহযোগিতায় এখন চালু আছে। এটা কেন? এটা তো বেরোনোর কথা না। বিএনপি তো ওই আন্দোলনের আগে ওই টেলিভিশনকে বয়কট করেছিল, যাতে ওখানে টকশোতেও কেউ না যায় কোনো প্রকার, কিন্তু তারপরে বের করে দিচ্ছে। এই জন্য আমি বলবো যে বিএনপি কিন্তু কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছে বলে মনে হচ্ছে না। এবং হয়তো বড় বড় নেতা, ধর আমি বলবো যারা বড় বড় নেতা তারা কিন্তু এগুলির ভিতরে নাই, এগুলো নাই, কিন্তু তাদের নির্দেশ তো মানছে না। তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটাই যে এই যে দোষ, পাশাপাশি ধরেন আরও দল আছে, ধরেন জামাত ইসলাম, তারা মনে করে যে নির্বাচন যত দেরিতে হবে তাহলে দোষ ত্রুটি যা আছে বিএনপির ঘাড়ে পড়বে, তারা যেহেতু এই নানান কিছু কিছু অপকর্মের সাথে ইনভলভ। এবং ছাত্ররা আবার রাজনীতি করবে, তারাও ভাবে যে যদি দেরি হয় তাহলে আমরা গুছাইতে পারবো, এইসব। এখন আমি বলবো যে রাজনৈতিক দলগুলোও কিন্তু এক ধরনের আমাদের গ্রামের ভাষায় বলে ফাটাবাসির চিপায় পড়ছে, অর্থাৎ এই সরকার দেশ চালাতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী নাই, ঠিক নাই, প্রশাসন নাই, বণিক বার্তা ছাপছে 95% হলো ফেসিবাদের দোষর প্রশাসন ক্যাডারের, সেই আরও বাইরে 25টা ক্যাডার আছে, সেখান থেকে যদি লোক নিয়ে ডিসি পদায়ন করতো, এখন আপনি নিরপেক্ষ নির্বাচন কি করে বলবেন? সব ফেসিবাদের দোষর ডিসি। আপনি ওখানে নিয়ে 5 দিনের ওরিয়েন্টেশন 7 দিনের ওরিয়েন্টেশন দিলেই তো ডিসি বানানো যাইতো, ক্যাডারে তো লোক ছিল। পুলিশে আপনার আজ পর্যন্ত পুলিশকে টমাট থেকে উদ্ধার হয় নাই, কারণ আপনি পুলিশে যারা খুন করেছে এটা তো প্রমাণিত, এখনও 100 দিনের উপর হয়ে গেল, 3 মাসের অধিক হয়ে গেল। তো এখন আপনি যারা খুন করেছে তাদের জেলে পাঠান, যারা দুর্নীতি করেছে পুলিশের, যাকে ধরা যায় তারই তো 1000 কোটি, তাদেরকে আপনি কাঠগড়ায় পাঠায় দেন, দিয়ে বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা অন্তর্বর্তীকালীন সরকার তো করলো না। এখন এই দেখেন 15টা কলেজ একবারে যাত্রাবাড়ির এক মেডিকেল ঘোষণা দিয়ে দিন তারিখ করে, পুলিশ যায় না, অভিযোগ করে পুলিশ যায় না 3 ঘন্টা ধরে, যাবে কি করে? পুলিশ যদি ওইটাকে আপনার নিয়ন্ত্রণ করতে চায়, লাঠিচার্জ করতে হবে, টিয়ার গ্যাস মারতে হবে, সাউন্ড গ্রেড মারতে হবে, গ্রেপ্তার করতে হবে, তখন তো বলবো যে এরা ফেসিবাদের দোষর, এই যে আবার খারাইছে, এর গ্রেপ্তার করো, গ্রেপ্তার করো। সুতরাং পুলিশ যা আছে, আপনার নির্দোষ পুলিশটা ছিল, এগুলো তো থেকে বের করা হয় নাই। এখনও পুলিশ সক্রিয় না, এখনও পুরোপুরি সক্রিয় না, তারা এখনও ট্রমাটাইজ, কোনটা থেকে কোনটা করবে। আবার অনেকেই দেখা গেছে মামলা দিছে, মামলা মারা গেছে নিউ মার্কেটে, বিদেশে রয়েছে সেও খুনের আসামি। কেন? এখন ওই পুলিশ যদি মামলা না নেয় কবে তো ফেসিবাদের দোষর,
ডরে দিচ্ছে মামলা। সুতরাং এই যে ট্রমার থেকে জাতিকে মুক্ত করতে পারে এই সরকার, আপনার ধরেন ট্রান্সপোর্ট ঠিক নাই, বাজারঘাট ঠিক নাই, কোনো কিছু নিয়ন্ত্রণ নাই বলে আমি তো মনে করতেছি এখন যে রাজনৈতিক দলগুলো, বিএনপি বড় দল, অন্য দলগুলো এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে সে উপায় নাই। কারণ আন্তর্জাতিক এই গত 15 তারিখে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা প্রতিবেদন ছাপছে, আমাদের বাংলাদেশের পত্রিকা ছাপা হয়েছে, যে এই যে জনগণের যে প্রত্যাশা এটা যদি পূরণ করতে না পারে এবং আপনার রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি দূরত্ব তৈরি হয় তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। সেখানে শূন্যতা বলছে তো যে কে পূরণ করতে পারবে সেটাও বলে দিছে। তা আমরা তো সেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি। এখন তো অলরেডি রাজনৈতিক দলও অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু কইতে পারতেছে না। হ্যাঁ এদের ধাক্কা দিলেই তো আর এক পার্টি আয়া পড়ে, বুঝছেন না। আবার এরা সরকারও চালাতে পারতেছে না, নির্বাচনের রোড ম্যাপ দেয় না, নির্বাচনের কবে হবে না হবে তার কোনো নির্দিষ্ট নেই, বায়বীয় কথাবার্তা বলে। দেশটা একটা রাজনৈতিক ক্রাইসিসে যেমন আছে এবং শাসন ব্যবস্থা, পরিচালনা ব্যবস্থায় চরম দুরবস্থার মধ্যে পড়ে গেছে। এর থেকে বড় দল বিএনপি বলবো, তারপরে ধরেন আওয়ামী লীগ যদি নাই, ধরেন জামাত আসলে, এদের উভয়েরই দায়িত্ব। এখন দুইজনই দুই রকম পলিসি, সামনের নির্বাচনে দুই রকম পলিসি নিয়ে আগাচ্ছে। এটা ওনারা হয়তো না বুঝলেও আমরা তো বুঝি, থার্ড পার্সন আমরা বুঝি। তো সুতরাং আমার কথা হলো দেশটাকে তো বাঁচাইতে হবে এবং দেশ রাজনীতিবিদ পরিচালনা করবে, রাজনীতিবিদরাই সেবা করবে। এই জায়গাটায় নিজেদের ইয়েতে যেন দেশটা ক্রাইসিসে না পড়ে যায়। মিস্টার খান, আসলে আজিজ ভাই, আমি তো এই তৃতীয় ব্রাঞ্চের লোক না, আমরা তো অপোজিশনের লোক, এবং অতীতে টক শোতে তো আমরা দুইজনে এই বিরোধী দলের ওই চেয়ারে বসে করতাম। তা আমি আজকে এখানে এই চেয়ারে বসার অর্থ এই নয় যে আমি কেউ ডিপেন্ড করার জন্য এখানে পড়ছি। এখানে আমার কোনো সরকারও নেই। যে আজিজ ভাইটা যে সরকার বর্তমানে আছে, অন্ধ্রের সরকার, একটা তো ধরেন সরকারের সমালোচনা আমরা সবসময় করি। আমি সেটা বলতে চাই, আজিজ ভাই তো আমারও একটা প্রোগ্রামে ছিলাম আমি, সেখানে রিফর্মস নিয়ে আলোচনা হচ্ছিল, তো সবাই বলছিলেন যে এত রিফর্মের আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলের ভেতরে রিফর্মস যদি না হয়, রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা যদি পরিবর্তন না ঘটে, এই আলোচনা করে তো কোনো লাভ নেই। আমি আপনার সাথে 100% একমত, এবং এটা আমি এই পয়েন্টের উপরেই তো যেটা আজিজ ভাই আপনি তা বলছেন, আপনার কথার সাথে আমি 100% আমি একমত। শুধুমাত্র আমি একটা বিষয়ে একটু আপনাকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো ধরেন 5 তারিখ রাত 2:30টার সময় আমাকে ওসি এবং ইউনো ফোন করছে আমাদের থানার, যে স্যার আপনি কোথায়? আমি বললাম বঙ্গভবনে, ওই রাস্তায়। তো বললো আপনি একটু তাড়াতাড়ি আসেন। পরিস্থিতিটা ওই ইউনোর ছেলেমেয়ে কাঁদতেছে এবং পুলিশ তো সব পালাইয়ে গেছে, সব বসা এখানে বঙ্গভবনের সব লুটপাট সব দিয়ে সবাই নিয়ে যাচ্ছে সব, এ দেখে ওর খুবই হয়ে গেছে। আমি রাত 2:30টার সময় গেছি আমার এলাকায়। তো যাওয়ার পরে আমি এলাকায় শান্তি রক্ষার জন্যে যা যা করণীয়, গত 5-7 দিন তো সরকার ছিল না, আমি ইউনোকে নিয়ে আমি শান্তি মিছিল করে এবং টোটাল এলাকায় শান্তি রক্ষার জন্য যা যা করার তাই করছি। তাতে কি দাঁড়াই জানেন? যে অবস্থায় ছিল আওয়ামী লীগ 15 বছরে যে অন্যায় অত্যাচার করিয়া দোকানপাট লুটপাট করিয়া যে পজিশনে ছিল, সেই পজিশন থেকে বিএনপি বা অন্য দলের লোকরা যেন পজিশনটা আবার না করতে পারে, সরাই দিয়ে তারা ঢুকতে না পারে, এই জন্যে যে পজিশন ছিল সেই পজিশনে রাখছি। তার মানে কিন্তু ওই সময় প্রশাসনের শান্তি রক্ষার জন্যে আমরা যে কাজটা করছি সেটা হলো অন্যায়ভাবে দোকান নোক আর ন্যায়ভাবে নোক, সে দখল করতে দেয়নি আমরা। তাকে বলছি এটা তোমার যদি দোকানের যদি অধিকার দাবি থাকে তুমি দরখাস্ত করে ইউনোকে দাও, আমরা পরিস্থিতির ভালো হইলে পরে দোকান তোমার হাতে ফেরত দেবো, কিন্তু আইন হাতে তুলে নিতে পারবো না। বিশ্বাস করেন আজিজ ভাই, এটা কন্ট্রোল করা খুবই কঠিন কাজ ছিল, খুবই কঠিন কাজ ছিল। কারণ 15 বছরে যে দলের নেতাকর্মীরা কেস মামলা, অসংখ্য নির্যাতন, সমস্ত কিছু সব ধ্বংস হয়ে গেছে পরিবারের, সেই কর্মীরা যখন আওয়ামী লীগ চলে গেছে, স্বাভাবিক, কারণ একটু উশৃঙ্খল হওয়াটাই স্বাভাবিক। সেই স্বাভাবিক অবস্থাটাকে কিন্তু মিনিমাইজ করছি। আপনি খবর নেবেন, সাংবাদিক মানুষ, আপনার অনেক সাংবাদিক আছে, বরিশাল 6 আসন আমরা শান্তি রক্ষার জন্য কী কাজ করছি। যাই হোক, দ্বিতীয় কথা হলো যে আপনি যে সাদার বিষয়টা বলছেন, এটা একটা একটা মাফিয়া গ্রুপ, কথা বলছেন। এখান থেকে দেশকে মুক্ত করতে হইলে এটা কঠিন কাজ, কিন্তু মুক্ত হতে হবে। এখানে মুক্ত না হতে পারলে
এটা কল্যাণ রাষ্ট্রের কথা বলি, যে রাষ্ট্রের কথা বলি না কেন, একরকম না, হাজার হাজার কোটি টাকার কিন্তু এই চাঁদাবাজিটা হয়। কিন্তু সেইটা যে যে সিস্টেম ছিল বর্তমানে একই সিস্টেমটা আছে। যারা অন্যায় কাজটা করে, আপনি বলছেন 1000 লোকের উপরে বহিষ্কার করা হয়েছে। ঢাকা শহরে বড় বড় কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে অনেক সময়। আমি গুলশানে বাজারে বাজার করার সময় আমি দোকানদার জিজ্ঞেস করলাম এই চাঁদা নেয় কিনা, বিশ্বাস করেন একটা লোক আমার স্বীকার করলো না। এবং আমি ওখান থেকে অ্যারেস্ট হয়েছিলাম, ওইখানে কিছু লোকজন ছিল, কিন্তু যে দোকানদাররা ছিল তারাই আছে। ফুটপাতে যে দোকান বসে সেই দোকানে বসতেছে। ওই সময় তারা আওয়ামী লীগের মিছিল করতো, আওয়ামী লীগের সেই লোকরাই কিন্তু এখন সেই বাজারটা করে। তাহলে চাঁদা তো কিছু লোকের তো নিত নাকি, কিন্তু ইদানিং বোধহয় আমার মনে হয় অনেক ডেভেলপ হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। আমি তো ওখানে তৃণমূল পর্যায়ে জিজ্ঞেস করছি, আমি বলবো না, একটু বলো আমাকে, কেউ আমাকে বলে এই বিষয়টা। আমি দেখতামও তো আসলে ওখানে তো কাছাকাছি দেখতাম, আমার নিজস্ব লোক আছে। আর অন্য অন্য জায়গায় যেটা বলছে সেটা হইলো আমার দলের পক্ষ থেকে কিন্তু একদম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বাস করেন প্রত্যেক দিন আমরা কী যে কঠিন অবস্থা আছি, যেটা আপনি দিলুভাই বলছেন, দলের মধ্যেও যে একটা সংস্কার দরকার। আমাদের এখন সারা বাংলাদেশে ওই আগামী 3 মাসের মধ্যে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, পৌর কমিটি, জেলা কমিটি, এই কমিটিগুলো একদম 100% ওয়ার্ড কমিটি ওয়ার্ডের সদস্যদের ভোটের মাধ্যমে হবে, মতামতের ভিত্তিতে হবে, এবং তাদের মতামতের ভিত্তিতে কাউন্সিলের মধ্যে ইউনিয়ন হবে, ইউনিয়ন কাউন্সিলের মধ্যেও আমাদের জেলা হবে, এবং জেলা পরে সেন্ট্রাল কাউন্সিল তো আছেই। আমার দলটাকে এইভাবে কিন্তু একদম তৃণমূল থেকে আমরা গুছিয়ে আনতেছি। যেটা বলছেন যে টাকা বিনিময় কমিটি, টাকা বিনিময়ে পদ দেওয়া, এই বিষয়টা অতীত ছিল, সব দলের মধ্যে ছিল, আমাদের মধ্যে ছিল না, আমি এটা বলবো না। কিন্তু এখনকার যে পজিশন সেটা কোনো স্কোপই নাই। মিনিমাম যদি একজন নেতা কোনো কর্মীকে ইচ্ছা করে যদি আনতে চায়, সে আনার পক্ষে সম্ভব না এখন আনা। কিন্তু আমরা এখানে একটা চেষ্টা করতেছি, চেয়ারম্যান বলছে যারা আন্দোলন সংগ্রামে যা ছিল, যারা জেল কেটেছে, মামলা ছিল, এদেরকেই যেন নেতৃত্বে রাখা যায় আর কি, সেটা কর্মীরাও চায়। কিন্তু এর মধ্যে কিছু ওই যে বলছেন যে 5ই আগস্টের পরে কিছু লোক ঢুকে গেছে, এই ভোটের মধ্যে কমিটি করতে গেলে একটা সমস্যা। এখানে আগে দেখুন এক জায়গায় কমিটি করে যাইতাম, লোক পেতাম 100 লোক, এখন 1000 লোক হয়, এটা ওয়ার্ড পর্যায়ে 1000 লোক। আমি যে ভোট করি ওখানে, ভোটে হবে আওয়ামী লীগের কমিটি। আমি যে ওখানে ব্যালট দিয়ে ভোট করি, সে ভোটে আসবে আওয়ামী লীগের কমিটি, বিএনপি কমিটি আনা কঠিন। যেখানে আমাদের আমি জানি যেসব রাস্তা কর্মীরা এই 17 বছর রাস্তা ছিল, তাদেরকে আনার জন্য আমরা চেষ্টা নিতেছি। তো এখন আর আপনি যে সরকারের কথা বলছে, আসলে এই যে সরকার ব্যর্থ হলেও কিন্তু আমরা ব্যর্থ করা যাবে না। সরকারকে কোনোভাবে ব্যর্থ হোক এটা আমরা তো কেউই চাই না। এই সরকার তো আমাদের একটা সেই দীর্ঘদিনের পুঁজিগত ক্ষোভের আন্দোলনের বিনিময়ে এই সরকার পেয়েছি আমরা এই সরকারকে যে সরকারকে বিদায় করলাম, অনেক রক্ত, অনেক ত্যাগ আমাদের এখানে গেছে, আমাদের এটা দ্বিতীয় স্বাধীনতা। তো সেখানে একটা বিষয় আমি খুব কন্ট্রাডিক্ট করি, সেটা হলো ছাত্রদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এখানে কোনো ছাত্রদের ভূমিকার তাদের তো প্রাধান্য এটা থাকবে। কিন্তু আমার আন্দোলন সভা দেশ নায়ক তারেক রহমান সাহেব আমাদের সাথে ফোনে কথা বলছেন যে আন্দোলনের ব্যানারটা যেন না থাকে, ছাত্রদের ব্যানারে যে আন্দোলনটা হচ্ছে এটা ঠিক রাখার জন্য আপনারা সিনিয়র যারা, আপনারা এখন নামবেন না, আপনারা কিন্তু ছাত্র দল দুবলতা সেটা এই কর্মীদেরকে নামাই দেন। এবং দেখেন যে ছাত্ররা তখন 19 তারিখের দিকে যে সরকারের সাথে বৈঠকটা করলো 8 তারিখে, 8 দফা নিয়ে, সেই বৈঠকে যখন একটা সমঝোতার ভিতরে আসলো, তখন কিন্তু দেশনায়ক তারেক রহমান সাহেব সে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে কথা বলে আন্দোলনের বেগবান করার জন্য যা করা দরকার উনি এটা করেছেন। তো সেখানে বলতে চাই যে এই যেমন অতীতে আওয়ামী লীগ যেমন একসময় মুক্তিযুদ্ধটাকে তারা দলীয় মুক্তিযুদ্ধ বা আওয়ামী লীগই সব কিছু করছে, দেশ স্বাধীন করছে আমার বাবা, এই দেশ আমার, এইসব কথাবার্তা শুনছি না, সে এই ধরনের টিকে নাই, চলে গেছে। শেখ মুজিবের আজকে এই দশা হতো না। তো শেখ মুজিবকে যদি ওই যে দলীয়করণ না করতো তা আজকে হতো না। তা আমাদের এই দেশে আন্দোলনরত বিভিন্ন যে গ্রুপগুলো আছে, এবারে বিশেষ করে ছাত্ররা, তারাও যেভাবে মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলে,
আমি মনে করি তাদেরও একটু এখানে বোঝা উচিত যে ছাত্র জনতার আন্দোলন এটা, ছাত্র এবং রাজনৈতিক দলসহ সমস্ত পেশাজীবী মানুষের রাজপথে নামার কারণেই এটা হয়েছে। সে কারণে এখন এই সমাধান করার জন্য আমাদেরকে এই সাংঘর্ষিক হলে চলবে না, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জিনিসটা রিয়েলাইজ করতে হবে। এই সরকারের পক্ষে কতটুকু করা সম্ভব, এই আপনি যে বলছেন বিভিন্ন সমস্যার কথা বলছেন, খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি, যে আপনি মানে ট্রাফিক সিস্টেম, বিভিন্ন সব জায়গায় একটা মানে আইনশৃঙ্খলার অবনতি করতেছে। এখান থেকে একমাত্র একটা আমাদের পথই হলো সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই স্বল্প সময়ের মধ্যে আমাদের সংস্কারের কাজ শেষ করে একটা বার্তা দেওয়া দরকার, একটা টাইম ফ্রেম দেওয়া দরকার। উন্মুক্ত নির্বাচন এদের ডেটটা যদি ঘোষণা হয়ে যায়, মানুষের ভিতরে টেনশন অর্ধেক কমে যাবে। কেউ মনে করে ইলেকশন আদৌ হবে কিনা সন্দেহ, ইলেকশন 2 বছর হবে, 3 বছর থাকবে, এই সরকার 6 বছর, বিভিন্ন রকম কথাবার্তা। কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূস অত্যন্ত ভালো মানুষ এবং উনি আছে বিধায় কিন্তু আসলে এই যে সমস্যাটা, আজকে শেখ হাসিনা ক্ষমতা থাকলে যে চালাইতে পারতো না, শেখ হাসিনাতে ক্ষমতা থাকলেও কিন্তু মানুষ বেতন দিতে পারতো মানুষকে। অর্থনৈতিক অবস্থা যার হিসেবে রেখে গেছে, সেই অবস্থায় এই দেশটাতে এখন টিকে আছে। এখন রিজার্ভে হাত না দিয়ে যে আমাদের বৈঠকের ঋণগুলো এখন শোধ করতে পারতেছে লোন ফোন নিয়ে, ডক্টর ইউনূসের কারণে হচ্ছে এটা। আমি মনে করি যে উনিও রাষ্ট্র ক্ষমতায় থাকার চেয়ে উনি বাইরেই বোধহয় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বাইরে উনি বরং আমি মনে করি দ্রুততম সময়ের ভিতরে যদি একটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা রোড ম্যাপ দিয়ে দেয় এই 25-এর মধ্যেই নির্বাচন। কারণ সেই দিন উনি ওনার বক্তব্যের ভিতরে চমৎকারভাবে বলছেন যে এই সংস্কার যা হয়েছে এর ভিতরেও যদি নির্বাচন হয় তা 25-এর মধ্যে হবে, পুরো সংস্কার করতে গেলে আরও সময় বেশি লাগবে। কিন্তু ওনার প্রেস সচিব ডাইরেক্ট বলে দিয়েছে এই 26 সালের মাতাবাদী ইলেকশন হবে। তো এটা তো ডক্টর ইউনূস বলেন নাই। তো সেখানে বলতেছে এই রাজনৈতিক দলের সাথে আলাপ করে এই দেশের যে সার্বিক সমস্যা সমাধানের একমাত্র পথ হলো একটা রাজনৈতিক একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে এই 25-এর মধ্যে নির্বাচন করা। আর দলগতভাবে আমি মনে করি বিএনপি তার দলের ভিতরে কিন্তু শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে এবং নেতাকর্মীদের জিরো টলারেন্স রেখে তৃণমূলের যে কর্মীটা বলছেন কি অস্থিরতা ছিল, এখন একদম নাই তা বলবো না, কিন্তু আমরা কঠিনভাবে এটাকে দমন করতেছি এবং আমার মনে হয় পরিস্থিতি ইতিমধ্যে স্বাভাবিক হয়ে গেছে। আর বড় বড় যেগুলো আছে এগুলো তো সরকারের পক্ষেই তো সম্ভব। সেনাবাহিনী তো এখন আসছে ক্ষমতায়, তো তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার তো হয়েছে, চাঁদাবাজ কোনো দলের না। যারা আজকে চাঁদার সাথে জড়িত, বিএনপি অলরেডি 1000 উপরে দলের লোক বহিষ্কার করছে, আর যারা করতেছে এদেরকে সরকার যদি দমন না করতে পারে সব ব্যর্থ সরকারের। বিএনপি তো ক্ষমতা নেই। কিন্তু আমরা যদি মনে করি বিএনপিতে ক্ষমতা আসলে বিএনপি যে 31 দফা কর্মসূচি দিয়েছে এবং ইতিমধ্যে ভারপ্রাপ্তের চেয়ারম্যানের তারেক রহমানের যে 31 দফা ইতিমধ্যে আমরা গ্রামে গঞ্জে নিয়ে যাচ্ছি, আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ইউনিয়ন পর্যায়ে। সাথে সাথে কিন্তু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তারাও কিন্তু 31 দফা নিয়ে আমরা গ্রামে একদম গিয়ে সভা সমাবেশ করে মানুষকে উদ্যোগ করার চেষ্টা করতেছি। একটা সমাজকে 15 বছর 17 বছর একটা এই সমাজে কিছু রাখে নাই। সেক্ষেত্রে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে দলীয়করণ বা দলের লোক ঢুকায় নাই। আপনি যে বলছেন যে প্রশাসনের কথা, পুলিশের কথা, আমি অন্যান্য বাহিনীর কথা বলবো না, অন্যান্য বাহিনীতেও কিন্তু দলের লোক ছাড়া কিন্তু নিয়োগ পায় নাই। তারা কিন্তু এখনও এই দিব্যি তারা আছে। তো সেই কারণে আপনি লোক পাবে কথা বলেন। এটা 15-17 বছর জঞ্জাল যদি আপনার পরিবর্তন করতে হয়, পরিবর্তন করতে হলেও কয়েক বছর সময় দরকার। এটা আমি মনে করি এটা 3-4 মাসের ভিতরে সমাধান করে ফেলবে আমি সম্ভব না। লোক কোথায়? সব লোক। আপনি কাকে বলবেন? কোন লোককে বলবেন যে কাকে বসাবেন আপনি? এই দেশে প্রশাসনে এমনটা লোক আছে, ভিতর বিভাগ বলেন, পুলিশ প্রশাসন বলেন, এমন কোন বিভাগ আছে বিভাগে দলীয়করণ হয় নাই, দল ছাড়া কোনো লোক নাই। এখন তো খুঁজে খুঁজে কিছু লোকজন তারা ওইটিতে ছিল, বিভিন্ন জায়গায় দেয় নাই, চাকরিতে চলে গেছে, এই ডাইকে ডুকে এখন জোড়াতাল দিয়ে চালাচ্ছেন। কিন্তু টোটাল একটা যদি একটা উদার গণতান্ত্রিক দেশে যে ধরনের প্রশাসন দরকার, একটা সেই প্রশাসন আনতে হলে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন,
আপনার সব বাহিনীর ভিতরে বলেন, বিচার বিভাগ বলেন, আপনার সবখানে পরিবর্তন আনা দরকার এবং এটা দীর্ঘমেয়াদী। আর নির্বাচন ব্যবস্থা ওই শাহাবুদ্দিন সাহেব একটা ছড়ি ঘুরে একাই নির্বাচন সুষ্ঠু করে ফেলছিল, কথা বুঝছেন। আর এইরকম একটা এই ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে শেখ হাসিনা পালাই দেওয়ার পর দেশের পরিস্থিতি, এই পরিস্থিতি নির্বাচন এমনি সুষ্ঠু হবে, ওই কারো পক্ষেই নির্বাচন প্রভাবিত করার কোনো স্কোপ নাই। তারপর নির্বাচন কমিশনের তো সংস্কার কিছু কাজ করছে। এটা যদি নির্বাচন কমিশনটা যদি আপনার নিরপেক্ষ হয়, ইনশাল্লাহ আমার মনে করি যে কমিশন আসছে, যে কমিশন নিরপেক্ষ হবে এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য সব রাজনৈতিক দল যদি সদিচ্ছা থাকে ইনশাল্লাহ সুষ্ঠু হবে। এটা নিয়ে আমি কোনো ধন্যবাদ। মিস্টার আজিজ, নির্বাচনের প্রসঙ্গে যখন উঠলি এবং নির্বাচন হতে হবে, অনেকে মনে করেন যত দ্রুত নির্বাচন হবে তত দেশের জন্য কল্যাণকর। সরকারের দিক থেকে এখনও 25-26 এরকম একটা অবস্থায় আছে এবং স্পষ্ট কোনো বক্তব্য নেই। ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার দায়িত্বটা ছেড়ে দিয়েছেন সরকারের উপরে, সরকার যখন চাইবে তখন নির্বাচন হবে। তো আমি একটু আপনার কাছে বুঝতে চাই যে নির্বাচন তো ধরেন একটা হলো, এবং নির্বাচন একটা ভালো নির্বাচন হলে ফলাফল কী হবে সেটা সহজে অনুমেয়, যেহেতু আওয়ামী লীগ প্রায় ভিজিবল না এবং সরকার যেটা হবে ধরে নেওয়া যায় যে তাদের এক ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। এবং বাংলাদেশের হিস্ট্রি বলে যে 2/3 যদি কেউ পার্লামেন্টে পায় তারা আসলে শেষ পর্যন্ত ডেলিভার করতে ব্যর্থ হয় বা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে একটা অবস্থান তারা নেয়। সেই সমালোচনা বিএনপির ক্ষেত্রে হয়েছে, আওয়ামী লীগের ক্ষেত্রে তো প্রবলভাবেই হয়েছে, যদিও বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে আর আওয়ামী লীগ 8-এর নির্বাচন কেউ অ্যাকসেপ্ট করে, কেউ করে না, আর পরে তো কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেয়, সিনারিওটা কী হতে পারে, অংশ না নিলে কী হতে পারে, এটা একটা প্রশ্ন। একটা হচ্ছে যে আওয়ামী লীগ নিজে নেবে কি নেবে না সেটা একটা ইস্যু, আরেকটা হচ্ছে তাকে নির্বাচন করতে দেয়া হবে কি হবে না সেটা একটা প্রশ্ন। এটা আমার আপনার থাকলো প্রশ্নটা। আরেকটা হচ্ছে যে সাধারণভাবে পারসেপশন যদি কেউ ধরে নিতে চান, ধরে নিতে পারেন যে বিএনপি হয়তো নেক্সট ক্ষমতায় যাবে, এখন পর্যন্ত যা চিত্র, এবং বেশ ভালো সংখ্যক আসন নিয়ে তারা ক্ষমতা যাবে। বিরোধী দল আসলে কি হবে বাংলাদেশে, এবং একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে বা বিরোধী পক্ষ না থাকলে গণতন্ত্র আসলে শেষ পর্যন্ত টিকিয়ে রাখাই কঠিন হয়ে যায়। দেখেন, এক নম্বর হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আপনার করতে দেওয়া হবে কিনা বা নির্বাচন করতে পারবে কিনা, তারা নিজেরাই যাবে কিনা, সাহস করে আসবে কিনা, সেটাও একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে ইতিমধ্যেই দাবি কিন্তু জনমনের দাবি কিন্তু আছে যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, বিচার হতে হবে। এবং এই বিচার যদি হতে হয় তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের খুব একটা নির্বাচন করার সুযোগ থাকবে না, এই পরিস্থিতি তৈরি হবে না। তবে নির্বাচনে কেউ যদি আসতে চায় তাহলে রাজনৈতিক দল তো এটার বিরোধিতা করতে পারে না গণতান্ত্রিক দেশে। এটা অপরাধ করেছে, 2000 ছাত্র জনতা মারা গেছে, এখনও ইউটিউবে মাস মিডিয়াতে দেখা যায়। এদের বিচার তো হতে হবে। বিচার যদি না হয় তাহলে তো এই দেশে অরাজকতা থেকেই যাবে। তো সুতরাং আমার মনে হয় বিচার হলে আপনার আওয়ামী লীগ নির্বাচনে আসার মতো পরিস্থিতি থাকবে না। আর ছাত্ররাও যেভাবে হুঙ্কার টুঙ্কার মারতেছে তাতে করে আমার মনে হয় যে এই সামনের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ তৈরি হবে না, এটা হলো আমার ধারণা। 2 হলো আমার ধারণা এখনই বলতে পারি নির্বাচন যদি নিরপেক্ষ হয় বিএনপি সরকার ফর্ম করবে। তো কথিত ছাত্রদের যে হুঙ্কার সেটা কিন্তু আওয়ামী লীগের দিকে যেমন আছে, বিএনপির দিকেও বিরুদ্ধেও কিন্তু হুঙ্কারটা না, এটা আছে না। বিএনপির দিকে বলছে যে এক ফেসিবাদ দ্বারা আর এক ফেসিবাদকে আনবো, এটা বক্তব্য আছে। সেটা বিএনপি নিজেরা রিয়েলাইজ করা উচিত। কারণ মুক্তিযুদ্ধের যে দাবিগুলি ছিল, আমরা বৈষম্যহীন সমাজ চেয়েছি, গণতন্ত্র চেয়েছি, আইনের শাসন, সুশাসন, ছাত্ররাও কিন্তু এইটাই বলছে, তারাও কিন্তু এই দাবিই ফাইনালি করছে। এক দফা যদিও শেষে করছে যে ফেসিবাদ তারাও বিলোপ চাই, কিন্তু মূলত এই দফাগুলি চাইছে বৈষম্যহীন সমাজ। তো আমার বক্তব্য মুক্তিযুদ্ধের যে দাবি, ভাষাগত তারতম্য আছে, দাবি একই। এবং এই ছাত্ররাই কিন্তু এখন দল গঠন করছে এবং তারা বলছে, তারা যেটা বলে
এটা একটা রাজনৈতিক পরিপক্ক রাজনীতিবিদের বক্তব্য নয় আমার কাছে মনে হয়। কারণ আমাদের সমাজের মতো করেই ভাবতে হবে। এটা ব্রিটেন নয়, দেশ জাপান নয়, প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে আউট কিন্তু সরকার আর দেশ ঠিক আছে। বাংলাদেশে তা হয় না। এই যে ফ্যাসিবাদী শেখ হাসিনা পালায় গেছে, সরকার এত কুতুব দেখলাম, একজনের কোনো সাউন্ড নেই, শব্দ নেই। এটা বাংলাদেশ। আপনি সব আপনার নূতনরা দেশ চালাবে। আমাদের তো অভিজ্ঞতা যে 9 মাসের আর্মস ট্রেনিং দেওয়া মুক্তিযোদ্ধা মিলা জাসদের তৈরি হয়েছিল এবং তারা যুবক, তারা ওয়েল ট্রেন্ড একটা বাহিনী, কিন্তু হঠকারিতার কারণে কিন্তু টিকতে পারে নাই। আর এরা কিন্তু ছাত্ররা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র অনেকে পড়াশোনা কমপ্লিটও করে নাই। তারা বলছে যে অ্যাজিভ তাদের অনেক ভাষা দেখে মনে হয় যে রাজনৈতিক দলগুলি তাদের কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। কেউ যদি ফ্যাসিবাদের পক্ষে কথা বলে বা আওয়ামী লীগের নির্বাচনের কথা বলে, আসার পক্ষে বলে, তাহলে তারা বেঈমান বা রাষ্ট্রদ্রোহী ইত্যাদি ইত্যাদি। তাদেরও সংযত হতে হবে। তারা তো সরকারেরই অংশ। 3 জন উপদেষ্টা আছে না সরকারের ভিতরে, ছাত্ররা এসে রাজনীতি করতেছে, 3 জন উপদেষ্টা আছে। সরকারের বাইরে এটা তো প্রমাণ করার তাদের স্কোপ নাই। এই যে ছাত্ররা যে সংগঠন করলো, জনমে একটাই ধারণা হচ্ছে যে এই সরকারের সহযোগিতা নিয়েই তো এটা হচ্ছে, নাহলে 3 জন তো উপদেষ্টা সরকারের মধ্যেই আছে। সুতরাং আমি বলবো যে এখন যে অবস্থায় আছে, যত যাই ঘটুক না কেন, নির্বাচন যদি এই ধরেন এই যে শেষ পর্যন্ত যে প্রেস সেক্রেটারি বললো সেই সময়ের মধ্যেও হয়, বিএনপি সরকার ফর্ম করবে এবং এই ক্ষেত্রে অপোজিশন হবে জামাত ইসলাম। হ্যাঁ, কতটা শক্তিশালী অপোজিশন হবে জামাত? খুব বেশি শক্তিশালী হবে না। কতটা আসন পেতে পারে বলে জামাত আপনি মনে করেন? এটা তো অ্যাসপারশন না, এটা সাধারণভাবে মানে আওয়ামী লীগ মাঠে থাকলে একটা হবে, আওয়ামী লীগ যদি মাঠে না থাকে চিত্রটা আরেকটা হবে। আপনি কি আওয়ামী লীগকে মাথায় রেখে বলছেন? না, আওয়ামী লীগকে মাথায় রেখে বলছেন, নির্বাচনের বাইরে রেখে। কারণ আওয়ামী লীগ যদি মাথায়, ভোটার তো আছে, ভোট কেন্দ্রে যদি আওয়ামী লীগ আসে, কাউকে না কাউকে তো ভোট দিবে। এও তো হতে পারে যে আওয়ামী লীগের ভোটাররা হলো বিএনপি ঠেকাও। হিস্ট্রি কি বলে, মানে আওয়ামী লীগ কি আপনি মনে করেন নিজের থেকে নির্বাচনে আসবে না, না আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হবে? না, ব্যান করা হয়তো হবে না, ব্যান করবে কেন? তাহলে তো আওয়ামী লীগের ইতিহাস বলে আওয়ামী লীগ যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে যে কোনো পরিচয়ে যে কোনো ভাবে অংশ নেওয়ার তো করতে চেষ্টা করতে পারে, কিন্তু আওয়ামী লীগের লিডারশিপ তো সব কাছে ঢুকে গেছে ইতিমধ্যেই। এখন যদি আগে বললো না যে আর্মি প্রধান বলেছিল 926 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, 600 এরা গেল কোথায়? এখন তো দেখা যায় যে ভারতের নিউ মার্কেটে ঘুরে বেড়ায়। এই যে এই কয়েকদিন আগে ওবায়দুল কাদের পালায় গেল, আপনার হোম অ্যাডভাইজার বলল যে আমরা জানলাম না, জানাইলে আমরা ধরতাম। এটা কোনো উত্তর হলো সরকারের? এটা কোনো উত্তর হলো? সব আওয়ামী লীগের মূল লিডার যারা অর্গানাইজার, তাদেরকে কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালাতে সুযোগ করে দেওয়া হয়েছে। কারণ এটা কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে? অপোজিশন ধরছে এই সরকারকে, এই লোকগুলো গেল কোথায়? তাদের নাম কি আমরা জানি? নামও তো জানি না। সুতরাং এই জন্যই বলছি যে এই সরকারের ভিতরে এবং সমাজে এখনো ফ্যাসিবাদের দোসর সর্বত্র বিদ্যমান। সুতরাং আওয়ামী লীগ যে ধরেন নামে বেনামে ইলেকশন করবে না, অথবা না করলো, ধরেন তারা সরকার ফর্ম করতে পারবে না করলো, তাহলে হয়তো যে বিএনপির গোসা করে বিএনপিকে ক্ষমতা আসতে দেবো না, ঠিক আছে জামাতকেই ভোট দেবো, এও তো হতে পারে। আবার এও হতে পারে যে না, জামাত সারা জীবন করছি রাজাকার, আশা করে ভোট দিও না, আচ্ছা বিএনপিরই দিয়ে দাও। বিএনপির যারা মোটামুটি মানে ভিনডিকটিভ না বা আমাদের উপর প্রতিশোধ নেওয়া, তার এটা বলা মুশকিল। তবে যে সিচুয়েশনই হোক না কেন, বিএনপি, কারণ জামাতের ভোট কিন্তু সব এরিয়ায় ফিক্সড, আমরা কিন্তু অনুমান করতে পারি জামাতের ইলেকশন করতে হলে অর্ধেকের বেশি ভোট পেতে হবে। এই ভোট মার্জিন কিন্তু খুব কম সিটে আছে। হ্যাঁ, সুতরাং জামাতের সরকার ফর্ম করার মতো সিট, পার্লামেন্টের সিট পাবে না, এটা নিশ্চিত বলে দেওয়া যায়। কিন্তু বিএনপি অবশ্যই সরকার ফর্ম করবে। এখন 2/3 পাবে কিনা সেটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে, কিন্তু সরকার ফর্ম বিএনপি করবে।
তো তাতে করে যেটা দাঁড়াবে আমার কাছে মনে হচ্ছে যে এইভাবেও যদি নির্বাচনে শেষ পর্যন্ত হয় তাহলে আমার মনে হয় না দেশের রাজনৈতিক পরিস্থিতির খুব বেশি উন্নতি ঘটবে, এটা আমার কাছে মনে হয় না। এটা আরো ডিটেল আলোচনার বিষয় আছে। সাবুল হোসেন খান, দিলু আপনি যে কথা বলছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্রদের যে দল করার করতে যাচ্ছে, তারা বলতেছে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে ক্ষমতায় আসতে দেব না। এটা ওরা মিন করছে যে ওই সরকারের ক্যারেক্টারটা যারাই ক্ষমতা আসুক ওই সরকারের যেন ক্যারেক্টারটা মানে পতিত শরীরের ক্যারেক্টার না হয়। কারণ বিএনপিকে স্বৈরাচার বা মিন করবে কেন? বিএনপিতে অতীত ইতিহাসটা যদি এই ছাত্ররা জানে, তো ৭১ মুক্তিযুদ্ধের কথা আজিজ ভাই বলছেন, ৭১ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের নেতৃত্ব, মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা, এটা আওয়ামী লীগের লোকের দেওয়া উচিত ছিল। সেই সময় তো আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সে পাকিস্তান চলেই গেলেন। উনি সব কিছু তার দলের সেক্রেটারি তার সাথে দেখা করলো, তাকে বলল তুই বললো যে একটা স্বাধীনতা ঘোষণা দিয়ে দেন। উনি বললো তুই আমাকে রাষ্ট্রপতি মামলা হইতে চাও। কিন্তু এই জাতি জানে যে সেই সময় শেখ মুজিব পালাই দেওয়ার পরে এই দেশের অবস্থা কী ছিল। জাতি কিং করতে বিম্র ছিল, কী করবে দিশারা জাতিকে। জিয়া রহমানই তো ওই সময় মেজর জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন। সেই সাথে জিয়া রহমানের যদি স্বাধীনতা ঘোষণা দিলেন, এটা সেনাবাহিনীর মেজর, উনি তার সেনাবাহিনী ডিসিপ্লিন ব্রেক করে তার কোর্টমার্শ হইতে পারত। কিন্তু সেটা শেখ মুজিব এটা রাষ্ট্রপতি মামলা খাবে এই জন্য স্বাধীনতা ঘোষণা দেয় নাই। অথচ একজন মেজর জিয়া রহমান উনি যদি মুক্তিযুদ্ধে উনি যদি এই ঘোষণা দেওয়ার কারণে ওনার ডেথ সেন্টেন্স হইতে পারে, জেনেও কিন্তু মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছিলেন। সেই লোকের বিএনপি প্রতিষ্ঠাতা। এরপরে দেখেন ৩.৫ বছরের মাথায় তখন আওয়ামী লীগ সেই বাকশাল করলো। বাকশালের ভিতরে সেই বাকশাল থেকে এই যে সাথে মুস্তাকের ১৫ই আগস্টের পরে যে ৩ মাস পরে যে শিবির বিপ্লব হইল, জিয়া রহমান ক্ষমতা আসলো। ক্ষমতা আসলো যে এই দেশের যে গণতন্ত্রকে, বহুদলীয় গণতন্ত্রকে আনতে জিয়া রহমান। সেই স্বাধীনতার যে গণতন্ত্রের জন্য যে একদলীয় শাসন করে গণতন্ত্র হত্যা করেছিল আওয়ামী লীগ, জিয়া রহমান আনছে। তারপরে এই বাংলাদেশে যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে গত ১৭ বছর বিএনপির লাখো লাখো কর্মী নামে মামলা হয়েছে। আমাদের কয়েক হাজার কর্মী আমাদের গুম হয়েছে। এরপরে আমরা আমি ৩ বার জেলে ছিলাম। আমাদের এমন কোনো নেতা নাই যে ৩, ৪, ৫ বার জেলে যায় নাই। আমাদের এক নেতার নামে ১০০-২০০ নামে মামলা ছিল। তো সেই একটা এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করার পরে এই ছাত্র জনতা আন্দোলন হওয়ার পরে সেই আন্দোলন টোটাল আন্দোলনে তারেক রহমান দলকে ওখানে কঠিনভাবে নির্দেশনা দিয়ে এই সরকারের পতনের জন্য সে যে ভূমিকা নিয়েছে, তারপর আমি মনে করি আমাদের ছাত্রদের সাথে বলেন কারোর সাথে দ্বিমত হওয়ার কথা না। আমরা স্বৈরাচার এদেশের ছাত্র জনতা মিলে স্বৈরাচারকে বিদায় করেছি। কারণ এই দেশটা করতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর গণতন্ত্র আনতে হলে দেশে একটা সুষ্ঠু নির্বাচন, যে ৭১ সনের পর থেকে মানে এই গত ৫৩ বছরে এই যে একটা নির্বাচন ছাড়া সরকার আসার যে একটা মানে সংস্কৃতি ছিল, সেখান থেকে আমরা সেখান থেকে বিদায় করে একটা কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন করেছিলাম। এখন তো কোর্টের মাধ্যমে সে কেয়ারটেকার যে বাতিল করছিল, এটা বাতিল হয়ে গেল। তাহলে তো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আগামীতে পার্লামেন্টের মাধ্যমে আবার কেয়ারটেকার ফিরে আসলো। এই সরকারকে কেয়ারটেকার সরকার ঘোষণা দিয়ে আমরা নির্বাচন চাইতে পারি। এখন যদি কারো কোনো প্রস্তুতি না থাকে, কারো কোনো দল গুছানো বাকি থাকে, এখন তারা যদি সেই কারণে চায় যতদিন পর্যন্ত আমার দল গুছানো হবে না, যতদিন পর্যন্ত আমি ৩০০ আসনের ক্যান্ডিডেট পাবো না, অতদিন নির্বাচন হবে না, এটা তো হতে পারে না। নির্বাচনে একটা পদ্ধতিতে আমাদের যেতে হবে, সব দলে অংশগ্রহণ করতে হবে। এবং আজকে তারা ধরেন পুরোপুরি দল গুছাতে পারবেন না, আগামী ইলেকশনে পুরো দল গুছাবেন, আবার গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাহলে ক্ষমতা আসবে নাকি? এখানে তো কারো বিরুদ্ধে কেউ থাকার কোনো বিষয় নাই। আমরা সবাই এক প্ল্যাটফর্মে। শেখ হাসিনা বিদায় করছি, যেভাবে ছাত্র জনতা মিলে আমরা এই হাসিনা বিদায় করছি, আজকে রাজনৈতিক দল হিসাবেও আমরা মনে করি এখন আমরা আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। এই সরকার যেন ব্যর্থ না হয় সেটা চেষ্টা করা উচিত। সরকার ব্যর্থ সফল রাখার জন্যেই চাই সুষ্ঠু নির্বাচন। খুব তাড়াতাড়ি ইলেকশনটা যদি হয়, দেশের সমস্যাগুলো থাকবে না এবং একমাত্র নির্বাচিত সরকারই পারে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। মিস্টার আজিজ কি লক্ষণ দেখছেন? হ্যাঁ, সেই লক্ষণ দেখছেন?
না, আবুল হোসেন ভাই যে কথাগুলি বললো, উনি পলিটিশিয়ান, ওনার সুবিধার্থে উনি সরকার যতদিন এর ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি তো চাই যে আজকে সরকার চালাইতে পারে নাই, তার চেয়ার থেকে সরে যাওয়া উচিত। আমি চাই যে আজকে কিছুই পারেন কোনো কিছু চালাতে না, আপনার সাথে একমত তো আমি। হ্যাঁ, আমি তো সরকারকে শুনেন, কিন্তু ওই তো আগে যে বললাম ফাটাবাসের না না সেটা বলছি যে সরকারের বিরুদ্ধে তো একটা পতিত স্বৈরাচারের দোসরদের একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত আছে। হ্যাঁ, তারা এই দেশের বিরুদ্ধে চক্রান্ত, স্বাধীনতা সার্বভৌমত্বর বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। না হলে আপনি দেখেন যে এই দেশের হিন্দু সমাজকে এই দেশের মুসলমানরা তো পাড়া দিয়ে রাখে, কোথাও একটা ঘটনা ঘটে নাই। অথচ কলকাতার বিভিন্ন টিভি চ্যানেল দেখেছেন এই আমাদের মানে এই বাংলাদেশের বিরুদ্ধে কী প্রচারণা চালাচ্ছে। আজকে ইন্ডিয়ান সরকার বিভিন্ন বিধিবিধি দিয়ে তারা কি বলছে, অথচ এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা বলছে বাবা আমরা ভালো আছি, আমাদেরকে আপনারা ডিস্টার্ব করেন না। আপনারা ঠিক আছে হরেন ভাই, আমি মানলাম। আপনি বলতেছেন যে একটা নির্বাচন হলেই, জনগণের প্রতিনিধি ক্ষমতায় আসলেই আপনার সমস্যার সমাধান হবে, কিন্তু জনমনে তো এ কথাও আছে যে হিটলারও মুসলিনিও তো ভোটে আসছিল ক্ষমতায়, কিন্তু তারা তো হিটলার হয়েছে, মুসলিনি। আজিজ ভাই এটার নিশ্চয়তা কি? তর্কের খাতিরে সব নিশ্চয়তা অবশ্যই আছে। একটি তফাৎ আপনি তো অবশ্যই দেখেছেন, যেখানে বিএনপি যেভাবে যে প্রস্তাবনা করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী দুইভাবে বেশি থাকতে পারবো না, সেখানে সংসদের 70 অনুচ্ছেদের বিষয় বলা আছে, সেখানে আপনার বিচার বিভাগ, আপনার দেশে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিক, ছাত্র, যুবক, এদের সেটা কীভাবে এই রিফর্মগুলো করবে, এগুলো কিছু সব কিছু আছে। সব কিছু মিলিয়ে যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে যদি অব্যাহত রাখি, এবং দলের মধ্যে যদি এই আমাদের এই সংস্কারের পদ্ধতি দলের মধ্যেও এই গণতান্ত্রিক ব্যবস্থাটা আমরা অব্যাহত রাখি, তাহলে এই দেশ আমাকে আগামী দিনে আমার তো মনে হয় এখন স্বৈরাচার সৃষ্টি হওয়ার সুযোগ নাই। আর আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সবাই মিলে আমাদের সমাধান করা সম্ভব। এখন আপনি বলেন যে দলের মধ্যে যে বলছেন হিটলাররা ডেমোক্রেটিকভাবে ক্ষমতা আসার পরেও তারা ডিক্টেটর হয়েছে, ডিক্টেটর তার পতন এভাবে হবে। হিটলারের পতন হয়ে গেছে, কোনো স্বৈরাচার তো নাই। আজকে বাংলাদেশ শেখ হাসিনা দেওয়ার পরে সিরিয়ায় আসা চলে গেছে, জনগণের ক্ষমতার উপরে আত্ম করতে নাই, জনগণই একমাত্র পারে এই করতে। হয়তো আমাদের 17 বছর লাগছে, কিন্তু চলে গেছে। কিন্তু সেটা বলতে চাই যে এখানে কারোর সাথে কোনো সাংঘর্ষিক বিষয় নাই, তবে রাষ্ট্র ক্ষমতার জন্য বিভিন্ন দলে বিভিন্ন কৌশল থাকতে পারে, আমাদের বিভিন্ন কৌশল থাকতে পারে, ছাত্ররাও তারাও ওটা আশা বসা থাকতে পারে, দলটল নূতন করে কীভাবে কী করবে তাদের থাকাটা স্বাভাবিক থাকতে পারে, কোনো অসুবিধা নাই তো ইনশাল্লাহ, অনেক সময় আছে। এখন তো 1 বছর সময়, যদি 25 সালের মধ্যে নির্বাচন হয়, এই সমস্ত সংস্কার কমপ্লিট কইরাও নির্বাচন করা সম্ভব। ছাত্ররা তো চাচ্ছে 6 মান্থের মধ্যে নির্বাচন করা সম্ভব। প্রবীণবাদ, হ্যাঁ প্রবীণবাদ, আপনার তো প্রবীণ পলিটিশিয়ান। আমি ওই কথাই বলার চেষ্টা করছি যে বাংলাদেশে নবীন প্রবীণ সব মিলেই এক রাজনীতি হলে চলবে। এক শ্রেণীর লোক দিয়ে রাজনীতি, আমি জাসদের উদাহরণ এই জন্যই দিছি। ছাত্ররা যেভাবে সংগঠন করতে চেষ্টা করতেছে, এই সংগঠন তো দাঁড়াবে না, এই সংগঠন তো দাঁড়াবে না। শোনেন, 71 সনের পরে আপনার চার খলিফার নাম শোনেন নাই? হ্যাঁ, 71 4 খলিফা, এই খলিফাগুলো কোথায় দেখেন তো এখন? তো এখন অনেক কিছু শুনতে জানতেছি। আপনাকে বাদ দেওয়ার কে, বা আপনি বাদ দেওয়ার কে? একমাত্র গণতন্ত্রের অর্থ জনগণ আগামী নির্বাচনে অংশগ্রহণকে যারা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় নেবে, তারাই তো রাষ্ট্র পরিচালনা করবে। হে যদি হয় ছাত্র সমাজ, তারা করবে, হয় যদি আপনার জামাত তাই করবে, আরও তো অনেক দল আছে। তো সেখানে আমরা বলতে চাই যে এখানে যেখানে গণতন্ত্রের জন্য আন্দোলন, একটা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য আন্দোলন, সেখানে আর তো আমার দ্বিমত থাকার কিছু নাই। কে কী করলো না করলো, কী বললো, এটাতে দায় আসা কিছু। জনগণের আগামী দিন জনগণ যেটা মনে করবে, দেখেন শেখ হাসিনার সব কিছু ছিল, কালি 15 আগস্ট শেখ হাসিনা 5 তারিখ চলে গেছে, এই চলে যাওয়ার পিছনেও অনেক ইতিহাস আছে, হয়তো ইতিহাস আমি জানি না, আপনি জানেন না। সেনাবাহিনী, বিডিআর, সমস্ত এয়ারফোর্স, তার মানে কোথায় কোথায় সে চেষ্টা করছে যে সব কিছু শেষ করে দিয়া যদি আপনার তার ক্ষমতা থাকতে হয় চেষ্টা করছে, কিন্তু একটা সময় কিন্তু পারে নাই, শুধু ছাত্র জনতার আন্দোলনের কারণে। তা সেই রকম একটা আন্দোলন করে যে দেশ স্বাধীন হয়, যে দেশ স্বৈরাচার মুক্ত হয়, সেই দেশে মানুষের
আন্দোলনকারীর যেগুলো দল বা যারা আছে তাদের মন মানসিকতা উদার হওয়া দরকার, তারা আরও সচেতন হওয়া দরকার, আরও ইনক্লুসিভ হওয়া দরকার, এবং সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গঠনের যে একটা চিন্তা চেতনা সেখানে থাকা উচিত। না তা ঠিক আছে, কিন্তু আমরা একটু একেবারে শেষের দিকে জাস্ট 2 মিনিট করে ক্লোজিং রিমার্কস। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যেসব দেশে অভ্যুত্থান বা বিপ্লবে কোনো স্বৈরাচারের পতন ঘটেছে সেই সব দেশ কিন্তু খুব কমই ঘুরে দাঁড়িয়েছে। একমাত্র সমাজতান্ত্রিক বিপ্লব হলে সেখানে যেহেতু যদিও সমাজতান্ত্রিক জনগণের শাসন বলা হয়, কিন্তু আসলে তো সেখানেও তো একনায়কতান্ত্রিক শাসন বা পার্টি শাসন, সেখানে হয়তো সেটা তার মতো করে সমাজতান্ত্রিক দেশের মতো করে সে দেশ শক্তিশালী। ওইসব দেশে পার্টিটাই ভিন্ন সিস্টেমে। হ্যাঁ, সিস্টেম ওইসব দেশে না, আমাদের ডেমোক্রেটিক ওয়েতে পার্টি না, এটা ঠিক আছে। চীনে গেছি, চীনে কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে গেছি, সেখানে কমিউনিস্ট পার্টি অফ চায়নার বাইরে 3টা দল আছে, তারা মনে করে ডেমোক্রেসি আছে। ওই 3টা দল তারা যেটা ভালো মনে করে প্রস্তাব দিলে, আপনার সিপিএম যদি, আপনার কমিউনিস্ট পার্টি অফ চায়না যদি মনে করে যে এটা সঠিক, এটা গ্রহণ করে, না হলে করে না। এইভাবেই শাসন হয়। তা আমার বক্তব্যটা এই জায়গায় যে গণতান্ত্রিক চর্চা যদি দল দেশে সর্বস্তরে না থাকে, গণতান্ত্রিক কালচার যদি মানুষের মধ্যে সৃষ্টি না হয়, সেই দেশে সরকার বদলেই, গণতান্ত্রিক দেশেও সরকার বদলে, চিরস্থায়ী কোনো সরকার না। আমেরিকার সরকার বদলেছে 4 বছর পর, 2 বছর পর বদলে যাচ্ছে। তো কিন্তু আমাদের দেশে 2বার আপনার প্রেসিডেন্ট ক্ষমতা ভারসাম্য করলেন, 2বার প্রধানমন্ত্রী থাকলেন না, মানলাম, কিন্তু গণতান্ত্রিকভাবে একটা সংগঠন চলা, এবং আমাদের দেশে বিশেষ করে অনুন্নত দেশে যে পরিবারতন্ত্র, সেখানে তো একটা সংস্কার দরকার ছিল। তাহলে তো আমার মনে হয় এই 31 দফা নিয়ে কোনো প্রশ্ন থাকতো না। এই প্রশ্নটা কেউ উত্থাপন করে না, কিন্তু এই প্রশ্নটা কিন্তু অবলীলা এখন বিএনপির কথা হয়। বিএনপি 31 দফার মধ্যে এই পরিবর্তনের সুযোগ নাই। বিএনপি 31 দফায় একটা ডেমোক্রেটিক মানে রিফর্মের কথা এখানে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি উদাহরণ দেই, শোনেন। একটু ছোট করে, আপনাকে শেষ করতে হবে। বিএনপির চেয়ারম্যান আমি 2বার থাকার পরে আমার ওয়াইফ 2বার থাকার পরে আমার ছেলে থাকার পরে 2বার পরে আমার মেয়ে, এইভাবেই ঘুরতে থাকবে। সমস্যা কি? এভাবে তো লেখা নেই কোনো কোথাও, লেখা নাই না, এটা তো না। আপনি যদি ডেমোক্রেটিক প্র্যাকটিস করেন সেক্ষেত্রে এই প্রশ্নগুলো আসবে কেন? আপনি গণতান্ত্রিকভাবে তো করবেন, আপনার সুযোগ তো আছে কথা বলার। বিএনপি 70 অনুচ্ছেদের উপরে কিন্তু আপনার রিফর্ম করতেছে। তাছাড়া সবচেয়ে আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথা বলছে, জাতীয় সরকারের কথা বলছে, হ্যাঁ, যেখানে যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করে কোনো পার্লামেন্টে ক্ষমতা আসতে পারলো না, তাদেরকে নিয়েও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষক, লেখক, সমস্ত শ্রেণীর লোকদের নিয়ে আছে উনি একটা সরকার গঠনের কথা বলছেন। তো এই সমস্ত বিষয় তো ভালো দিক। এটা আমি মনে করি দেশটা আগের মতো তো আর না, এটা অনেকটাই ভালো, কিন্তু যেহেতু এই অভ্যুত্থানটা ঘটেছে, এখন তো আমরা এই 71 সাল থেকে জীবন দিচ্ছি, জীবন দিয়ে আর কতকাল দেব? আর তো দিতে চাই না, এটাই আমরা সমাপ্তি টানতে চাই। এই জন্য সংস্কারটা সব জায়গায় যদি হতো। ধন্যবাদ। এভরিওয়ার। হ্যাঁ, দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে 3য় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে 3য় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং মিস্টার আবুল হোসেন খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার, এটা সেটা, কিন্তু মূল কথা মানুষের ভোটাধিকারটা সবার আগে নিশ্চিত করা দরকার, এবং ভোটাধিকার নিশ্চিত হলেই বাকি অধিকারগুলো নিশ্চিত করবার একটা প্রক্রিয়া শুরু হবে। এবং সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, নেভার এন্ডিং প্রসেস। কেউ কার উপরে সংস্কার চাপিয়ে দিতে পারে না। এর সঙ্গে মনস্তত্ত্বের সম্পর্ক আছে, এর সঙ্গে রাজনৈতিক দলের ভেতরকার, নিজেদের ভেতরকার বোঝাপড়ার বিষয় আছে, সংস্কারের বিষয় আছে।
কারণ যারা নিজেদের সংস্কার করতে পারবেন না তারা অন্য সংস্কারগুলো করতে পারবেন না। সেই জায়গাটাতে মনোযোগ দেওয়া দরকার এবং এগুলো খুব তাড়াহুড়ো করে একটা নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব নয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় এই চর্চাটা অব্যাহত রাখতে হবে। মূল কথা হচ্ছে যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে হবে এবং সেই ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে। কাজেই বিদ্যমান যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের আসলে সেই জায়গায় মনোযোগ দেওয়া দরকার এবং সেই জায়গায় সকলের মধ্যে, সকল স্টেক হোল্ডারদের মধ্যে, সরকারে যারা আছেন তারা এবং অন্যান্যদের মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। এবং একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে সরকারের থেকে বাংলাদেশের অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক দল গঠন করবার চেষ্টা হয়েছে, কেউ কেউ করেছেন, সফল হয়েছেন, কিন্তু সেই সময় যতটা সফল হয়েছেন দীর্ঘমেয়াদে রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে আসলে দল হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু জনগণ কখনোই সেটা ভালোভাবে নেয় না এবং এই কলঙ্ক মুছতে প্রচুর সময় আসলে লাগে। কাজেই এখন যারা চিন্তা করছেন যে ক্ষমতার এই সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল করবেন, নানাভাবে স্থানীয় সরকারকে ব্যবহার করবেন, এটা করবেন ওটা করবেন, বা যারা এখন ভিজিবল না যে রাজনৈতিক শক্তি তাদের সমর্থন নেবেন, এগুলো আখেরে খুব একটা লাভ দেয় না, মানে ফলাফল শুভ ফল দেয় না। কাজেই আমরা আশা করব যে গণতন্ত্রের জন্য যে সুস্থ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই প্রবেশ করতে পারি। অসুস্থ প্রক্রিয়া আমরা বিগত বছরগুলোতে দেখেছি এবং তার কুফল যে কী সেটাও কিন্তু আমরা সবাই দিব্য চক্ষে অবলোকন করেছি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।